উনি প্রাইভেট চ্যাটে বলেছেন যে উনি আছেন। তো আপনার কাছে যে আলোচনায় ছিলাম, মেজর জিয়াউর রহমান, জিয়াউর রহমানের বা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী কেন এত বছর লাগলো, বা উনি সীমান্ত পারাপার করতেন, তারপরেও কেন ধরা পড়লো না? আমাদের প্রয়াত প্রেসিডেন্ট, আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী আহ, যিনি আটক হয়েছেন, এই বিষয়ে কথা বলতে চাই। প্রথমত হলো, দেখেন, আমি একটু অন্যভাবে বলি এটা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এবং আমার যতটুক পড়াশোনা আছে, আমার যতটুক কমন সেন্স আছে, এবং আমার যতটুক জাজমেন্ট আছে, যে এবং তাতে আমি দেখেছি যে ভারত কখনো চায় না আহ, যে বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট থাকুক এবং বাংলাদেশে কোনো শক্ত লিডারশিপ থাকুক। মানে শক্তিশালী লিডারশিপ এবং স্টেবল বাংলাদেশ, এই দুইটা জিনিসকে ভারত সবসময় একটা থ্রেট হিসাবে কনসিডার করে এসেছে। এটা আমি সবসময় দেখেছি। ইভেন আমি বর্ডার গার্ড বাংলাদেশে দীর্ঘদিন চাকরি করেছি। ভারতের আহ, বিভিন্ন যারা আপনার সরকারি বিভিন্ন লেভেলের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। অনেকে আনঅফিসিয়ালি এটা স্বীকারও করেছে যে একটা স্টেবল বাংলাদেশ এবং একটা শক্তিশালী নেতৃত্ব, এটা ভারতের জন্য একটা থ্রেট। এটা হলো আমার পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো, এটা আমার বিচারে এটা ভুল হতে পারে, মেবি হয়তো ব্রিগেডিয়ার জিয়া স্যার আমাকে কারেক্ট করতে পারেন। আমার বিচারে আমি নিজেও সেনাবাহিনীতে জয়েন করেছিলাম। আমাদের প্রয়াত প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি আমাদের একটা আদর্শ ছিলেন, আইডল ছিলেন। ওনাকে দেখে আমার মতো অনেকেই সেনাবাহিনীতে জয়েন করেছিল। মানে অনেক কারণের ভিতরে হি ওয়াজ ওয়ান অফ দি রিজন। তো আমি কেন এটা বলছি, এবং আমরা যে কোনো বিচারে জানি যে বাংলাদেশের স্বাধীনতার পরে এই যে 54 বছরে পসিবল ওই একটা টাইমই আমরা পেয়েছিলাম গর্ব করার মতো। আমরা ওইভাবে গর্ব করতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টা, ওই 3.5 বছর। তো এবং এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি তার শাসনামল যদি তার বড় বড় ডিসিশন গুলো একটা একটা করে লিস্ট ডাউন করেন, আপনি দেখবেন যে উনি কখনো সেফ পথে হাঁটেন নাই। আছে না অনেকে, যে না এই 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 ডিসিশনটা নিলে আমি সেফ থাকবো। উনি দেশের জন্য সব থেকে ভালো যে ডিসিশনটা, সেটা যতই টাফ হোক না কেন, যতই কঠিন হোক না কেন, উনি সেটা নিয়েছেন। আমি কেন এই কথাগুলো বললাম, আমার বিচারে জিয়াউর রহমান তার লাইফের সব থেকে বড় যে ব্লান্ডারটা অথবা যে ভুলটা করেছিলেন, সেটা হলো এরশাদকে সেনাপ্রধান বানানো। এটা আমার জাজমেন্ট। এটা আমার জাজমেন্ট। এবং আমরা জানি, আমি আমাদের আমাদের সিনিয়র অফিসারদের কাছে শুনেছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এরশাদকে সেনাপ্রধান বানালেন, এরশাদ তখন বাংলাদেশে সেনাবাহিনীতে এই মুক্তিযুদ্ধ, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর জন্মই তো হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং সেনা যে সকল অফিসাররা, সৈনিকরা, জওয়ানরা যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, তারা তো ডেফিনেটলি তাদের একটা আলাদা ব্যাপার স্যাপার ছিল। তো এই একটা, এবং আবার অনেকে পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, পাকিস্তানে ছিলেন, সেখান থেকে এসে পরে সামিল হয়েছেন। তো আমরা জানি এরশাদ তো পাকিস্তান থেকে এসে আপনার সেনাপ্রধান হয়েছিলেন। এবং আমি আমার সিনিয়রদের কাছ থেকে শুনেছি যে এই ডিভাইডেশনটা এরশাদই প্রথম ওইভাবে হারবার করেন সেনাবাহিনীর ভিতরে। এবং পারতপক্ষে উনি এই মুক্তিযুদ্ধ অফিসারদেরকেই বেশি উনি পার্বত্য চট্টগ্রামে নিয়ে যে অনেকটা ডাম্পিং করেন, এরকম আর কি। এবং এরশাদের সময়ে সেনাবাহিনীর ভেতরে এই মুক্তিযোদ্ধা এবং নন মুক্তিযোদ্ধা এইরকম আহ, একটা একটা ডিভাইডেশন বলবো, অথবা একটা ভুল বোঝাবুঝি, এটা এরশাদের প্ররোচনাতেই এবং তার পেট্রোনাইজেশনে এটা হয়। এবং যে কারণে এই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হয়। এবং আমি এটা আমি ব্রিগেডিয়ার জিয়া স্যার, এরকম আরো আমরা অনেকেই সবসময় বিশ্বাস করে এসেছি, বলে এসেছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে অবশ্যই এরশাদ জড়িত এবং অবশ্যই ভারত জড়িত। তো এখন এখন আপনি যে পয়েন্টটা বললেন, আমি এই পয়েন্টে এখন আসি, যে দেখেন, উনি আহ, সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিলিং এর সাথে জড়িত ছিলেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, হি ইজ এ কনভিক্টেড একটি আসামি। তারপরে উনি দীর্ঘদিন ভারতে লুকায়িত ছিলেন। ডটগুলো মেলান, যে আমাদের সকল স্বাধীনতার সার্বভৌমত্ব কিংবা আমাদের দেশের বড় বড় শত্রুরা সবাই
একটা বড় মানে আপনার ক্রাইম করছে, তারপরে লুকাচ্ছে কোথায়, আশ্রয় নিচ্ছে কোথায়? ভারতে। উনি দীর্ঘদিন ভারতে ছিলেন। এবং যেটা আমি জানলাম যে পত্রপত্রিকা থেকে জানলাম, আজকে আমার দেশ পত্রিকাতে ওইটা এসেছে, যে উনি ছদ্মনামে বাংলাদেশে যাওয়া আসা করতেন এবং উনি শেষ তো বনানী ডিউএসএস থেকে গ্রেপ্তার হয়েছেন। তো আহ, এই তো এইখানে যে কথাটা থেকে যায় সেটা হলো যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা তারা এতদিন কি করছিল। তো আহ, এই কথাগুলো তো আমরা বারবার বলেছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে আমাদের গোয়েন্দা সংস্থা, এইগুলা তো সেই আহ, 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 মানে আপনার সেই আওয়ামী লীগের যে গোয়েন্দা সংস্থা তাদের যে সেট আপ, সেই সেট আপটাই তো এতদিন কাজ করছিল গত 16 বছর এবং তারপরে। সেটা হয়তো এখন একটু একটু পরিবর্তন হচ্ছে, বাট তারপরে ওইভাবে একটা বড় ধরনের একটা ওভারহাউলিং দরকার ছিল, সেটা এখনো হয় নাই। তো একটু একটু পরিবর্তন হচ্ছে, কমান্ড চ্যানেলে একটু পরিবর্তন হয়েছে, একটু একটু পরিবর্তন হয়েছে, এবং একটু একটু যে পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি যে ইনি গ্রেপ্তার হয়েছেন। তো আমার কাছে অনুরোধ থাকবে হলো যে এই গ্রেপ্তারটা এবং আমি যেটা শুনতে পেলাম পত্র পত্রিকার মাধ্যমে, যেটা জানলাম যে তাকে আপনার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কোর্ট মার্শালের মাধ্যমে আপনার বিচার করার জন্য। আমার কাছে অনুরোধ থাকবে নো, এই বিষয়টাকে যেন এত ছোটভাবে না দেখা হয়, এই পুরা প্যাকেজটাকে যেন জাতির সামনে উন্মোচন করা হয়। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন ষড়যন্ত্রের মাধ্যমে, কারা এই প্লটিংটা করেছিল, কারা ষড়যন্ত্র করেছিল, কারা সহায়তা করেছিল, এই পুরা স্টোরিটা কিন্তু দেশবাসীর কাছে, আমার মতো অনেকের কাছে ধামাচাপা দেওয়া হয়েছে। এটা আসে নাই, কারণ কারণ তারপরেই তো এরশাদের যুগ শুরু হয়েছিল এবং বিএনপি 2বার ক্ষমতা এসেছিল, বাট তারা এই বিষয়টাকে ওইভাবে অ্যাড্রেস করে নাই। তো এখন যেহেতু সময় এসেছে, সম্পূর্ণ এপিসোডটাকে যেন সামনে আনা হয়। আমার কথাটা হলো সম্পূর্ণ এপিসোডটাকে যেন সামনে আনা হয়, শুধুমাত্র মেজর মোজাফফর এর ভেতরেই যেন এই বিষয়টা কোনোভাবেই মানে কনফাইন না থাকে। আমরা সম্পূর্ণ বিষয়টা জানতে চাই, কারণ ওটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইম্পর্টেন্ট।